হ্যালো, সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘর হতে বের হলে সবাই মাস্ক পরিধান করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, পরিবারের আত্মীয় স্বজনের যাদের বয়স 75 সবাইকে টিকা গ্রহণ করতে উদ্বুদ্ধ করবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2022 সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের ক্লাসের ক্রম হচ্ছে 16তম। দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের আমাদের আজকের পাঠ হচ্ছে 6ষ্ঠ পাঠ, আর পাঠের বিষয় হচ্ছে ধারকের শ্রেণী ও সমান্তরাল সমবায়, তুল্য ধারকত্ব, ধারকের শক্তি এবং ব্যবহার। গত ক্লাসে আমরা ধারকের শ্রেণী এবং সমান্তরাল সমবায় কাকে বলে, তুল্য ধারকত্ব কি সেটিও জানাইছি। আজকে একটু বিশদ আলোচনা করবো সেগুলো। কতগুলো ধারক আমরা নিব, মনে করলাম এই একটা ধারক C1 যার ধারকত্ব, আরেকটা ধারক C2 যার ধারকত্ব, আরেকটা ধারক C3 যার ধারকত্ব। এই ধারকগুলোর প্রত্যেকটা প্রথমটার দ্বিতীয় পাতের সাথে দ্বিতীয়টার প্রথম পাত যুক্ত করে দিলাম, দ্বিতীয়টার দ্বিতীয় পাতের সাথে তৃতীয়টার প্রথম পাত যুক্ত করলাম। এইভাবে যদি কতগুলো ধারককে পরপর যুক্ত করে একটি বর্তনী তৈরি করা হয়, তখন ধারকের সমবায়কে বলে শ্রেণী সমবায়। আমরা এই সমবায়টা মনে করলাম A এবং B ধারকের সমবায়, দুটা প্রান্ত, তাদের সাথে একটি তড়িৎ কোষ যুক্ত করলাম বর্তনীতে, তড়িৎ উৎস যেখান থেকে আমরা চার্জ সরবরাহ করব। আমরা জানি ধারক হচ্ছে তড়িৎ আদান রূপে শক্তি সঞ্চয় করা বা ধরে রাখার যান্ত্রিক ব্যবস্থা বা কৌশল। এখন যখন এই যুক্ত করলাম এইভাবে, তখন সেটির নাম কি? শ্রেণী সমবায়। আমরা এখন শ্রেণী সমবায়ের সাথে শ্রেণী সমবায়ের তুল্য ধারকগুলোর তুল্য ধারকত্বের সাথে ওই সমবায়ের তুল্য ধারকের ধারকত্বের সম্পর্ক নির্ণয় করব। তুল্য ধারক, আমরা এই সমবায় যে তিনটে ধারক ব্যবহার করলাম, এটার পরিবর্তে যদি একটি একক ধারক ব্যবহার করি, মনে করলাম একটি একক ধারক ব্যবহার করব, যার ধারকত্ব হচ্ছে C, এই ধারকটাকে আমরা এই সমবায়ের তুল্য ধারক বলতে পারবো যদি আমরা একই পরিমাণ চার্জ সরবরাহ করার ফলে, মনে করেন এখানে কিউ পরিমাণ চার্জ দিলাম, এখানেও আমরা কিউ পরিমাণ চার্জ দিলাম, এখানকার দুই প্রান্তের বিভব পার্থক্য পেলাম V, এই সমবায়েরও দুই প্রান্তের বিভব পার্থক্য যদি পুরো সমবায়ের একই হয়ে থাকে, এটা সমান হয়ে থাকে, তখন এই ধারককে বলা হবে এই সমবায়ের তুল্য ধারক, এবং তার ধারকত্বকে বলা হয় সমবায়ের তুল্য ধারকত্ব। ধারকের ক্রিয়ানীতিকে আমরা জানি যখন এখানে আমরা প্লাস কিউ পরিমাণ চার্জ দিচ্ছি, তখন এই পাতে মাইনাস কিউ পরিমাণ চার্জের সঞ্চার হবে, এখানে প্লাস কিউ পরিমাণ চার্জের সঞ্চার হবে, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ চার্জের সঞ্চার হবে। আমরা জানি তো। আচ্ছা, একটু ব্যাখ্যা করি। যখন আমার তড়িৎ উৎস থেকে এই প্রথম পাতে প্লাস কিউ পরিমাণ চার্জ যাবে, তখন এই প্রথম ধারকের দ্বিতীয় পাতে এখানে এই ভিতরের প্রান্তে এই পাশে ঋণাত্মক চার্জ, এই পাশে ধনাত্মক চার্জের আবির্ভাব হবে। সেইটা আবার এখানে ধনাত্মক চার্জ উদ্ভব হবে। একইভাবে দ্বিতীয় পাতে একই ঘটনা ঘটবে, তৃতীয় ধারকের জন্য একই ঘটনা ঘটবে। এখান থেকে ইলেকট্রন এসে এখানকার শেষের পাত যেটা, অর্থাৎ দ্বিতীয় পাত যেটা, সেটা ধনাত্মক চার্জগুলোকে নিষ্ক্রিয় করবে, এখানেও ধনাত্মক চার্জ নিষ্ক্রিয় করবে, এখানে ধনাত্মক চার্জ নিষ্ক্রিয় হবে একই কারণ। ফলে আমরা দেখতে পাবো প্রত্যেকটা ধারকের প্রথম পাতে ধনাত্মক এবং দ্বিতীয় পাতে সম পরিমাণ ঋণাত্মক চার্জের আবির্ভাব হচ্ছে। শ্রেণী সমবায় যুক্ত হওয়ার কারণে প্রত্যেকটা ধারকের চার্জের পরিমাণ একই হয়।
কিন্তু আমার প্রত্যেকটা ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য দেখতে পাবো ভিন্ন। চার্জ একই বলে কি হবে, যেহেতু ধারকত্ব ভিন্ন সেই কারণে বিভব এক হবে না, বিভব ভিন্ন হবে। আমরা চিহ্নিত করলাম প্রথম ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য V1, দ্বিতীয় ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য V2, তৃতীয় ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য V3। তাহলে এই ধারকত্বের সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারবো C1 = Q by V1, C2 = Q by V2, C3 = Q by V3। এটা যাবে না? সমবায়ের তুল্য ধারকত্বের সাথে সমবায়ের প্রত্যেকটি ধারকের ধারকত্বের সাথে তুল্য ধারকের ধারকত্বের সম্পর্ক নির্ণয় করতে চাচ্ছি আমরা। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কি, এই সমবায় প্রত্যেকটি ধারকের ধারকত্বের সাথে তুল্য ধারকের ধারকত্বের সম্পর্ক নির্ণয় করব। সেই কারণে আমাদের এই আলোচনাটা আমরা এখন এখানে রাখবো। এখন আসো, সমগ্র সমবায়ের বিভব পার্থক্য যদি V হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি V1 plus V2 plus V3। V সমান এইটা দুই প্রান্তের বিভব যোগ এটার বিভব এটার বিভব, মোট বিভব হচ্ছে V = V1 plus V2 plus V3। ঠিক হয়ে যাবে। এখন এখান থেকেই আমরা লিখব V1 = Q by C1, Q by C2, অনুরূপভাবে V3 সমান Q by C3। তাহলে ঠিক কাজ করতেছি আমরা এটা লিখতে পারি, তাই না? পাই। তাহলে একটা সমীকরণ আমরা লিখলাম বিভবের সাথে সমবায়ের ধারকগুলোর ধারকত্বের সম্পর্ক। এবার আসুন তুল্য ধারক। সমগ্র সমবায়ের পরিবর্তে একটি একক ধারক ব্যবহার করলে ধারকে যে পরিমাণ, ওই সমবায়ে যে পরিমাণ চার্জ দেওয়ার কারণে বিভব পার্থক্য যেটা পাই, এই ধারকে যদি একই চার্জ দেওয়ার কারণে বিভব পার্থক্য একই হয়, তখন সেই ধারককে বলা হবে তুল্য ধারক। তার ধারকত্বকে বলা হবে ওই সমবায়ের তুল্য ধারকত্ব। এই সমবায়ে কি পরিমাণ চার্জ দিলাম এবং বিভব পার্থক্য পেলাম V, এই ধারকে কি পরিমাণ চার্জ দিলাম, বিভব পার্থক্য V, তাহলে এই ধারককে বলা যাবে এই সমবায়ের তুল্য ধারক এবং তার ধারকত্বকে বলা যাবে সমবায়ের তুল্য ধারকত্ব। যেহেতু শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব, সেজন্য এটাকে আমরা CS দ্বারা প্রকাশ করব। তাহলে এই শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্বের ক্ষেত্রে অর্থাৎ এই তুল্য ধারকের ক্ষেত্রে কিন্তু আমরা ধারকত্বের যে গাণিতিক সংজ্ঞা সেখান থেকে লিখতে পারি CS = Q by V, বা V লিখতে পারি কি V = Q by CS। 2 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। এই দুই প্রান্তের বিভব পার্থক্য আর এখানকার বিভব পার্থক্য অর্থাৎ 1 নং সমীকরণের V আর 2 নং সমীকরণের V একই। সুতরাং 1 এবং 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি 1 এবং 2 থেকে আমরা লিখতে পারি কি Q by CS = হচ্ছে Q by Q into 1 by C1 plus 1 by C2 plus 1 by C3। এটা আমরা লিখতে পারি। বা এখান থেকেই আমরা সমীকরণটিকে যদি সমাধান করে এই পাশে কি চলে যায়, তাহলে লিখতে পারি 1 by CS = 1 by C1 plus 1 by C2 plus 1 by C3। তাহলে কি পেলাম, তুল্য ধারকের সাথে সমবায় ধারকগুলোর ধারকত্বের সম্পর্ক পেলাম। এই সমবায়ের পরিবর্তে তিনটার পরিবর্তে যদি আমরা n সংখ্যক ধারক ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে লিখতে পারি 1 by CS = 1 by C1 plus 1 by C2 plus 1 by CN। এই হচ্ছে শ্রেণী সমবায়ের তুল্য ধারকের ধারকত্বের সাথে প্রত্যেকটি ধারকের ধারকত্বের সম্পর্ক। তাহলে কি পেলাম, আমরা পেলাম যে তুল্য ধারকত্বের পরিমাণ কেমন হচ্ছে, তুল্য ধারকত্ব বিপরীত রাশি সমান হচ্ছে প্রত্যেকটা ধারকের ধারকত্বের বিপরীত রাশির সমষ্টির সমান। এই হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা দেখালাম ধারকত্বের সমীকরণ, সমবায়ের সমীকরণ। এখন আসো আমরা
সমান্তরাল সমবায় নিয়ে একটু আলোচনা করব। কতগুলো ধারককে আমরা এভাবে যুক্ত করব? একটা, দুইটা, তিনটা ধারক। প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টার এক প্রান্ত এবং অপর প্রান্তগুলো অন্য এক বিন্দু যুক্ত করলাম, তাহলে এই সমবায়টা হচ্ছে সমান্তরাল সমবায়। আমাদের সমীকরণটি প্রতিপাদনের জন্য আমরা একটা বর্তনী তৈরি করব। এখানে একটি কোষের সাথে যুক্ত করব। ধরে নিলাম এটি ধারকত্ব C1, এটা C2, এটা C3। এখন তড়িৎ উৎস থেকে এখানে কি পরিমাণ চার্জ যাবে, গিয়ে প্রথম ধারকের Q1, দ্বিতীয় ধারকের চার্জ Q2, তৃতীয় ধারকের চার্জ Q3 এটা পেলাম। এবং প্রত্যেকটা ধারকের দ্বিতীয় প্রান্তে কিন্তু ঠিক সমপরিমাণ বিপরীত ধর্মী চার্জ আমরা দেখতে পাবো, চার্জের সঞ্চালন। এই ধারকের দুই প্রান্তে সমবায় দুই প্রান্তের বিয়োগ পার্থক্য, যা সেটি প্রত্যেকটা ধারকের বিয়োগ পার্থক্য, যেহেতু একই প্রান্তের সাথে যুক্ত। এখন এই ধারকের পরিবর্তে আমরা একটি তুল্য ধারক ব্যবহার করব। সেই আগের মতো একই কথা বলবো যে একটি একক ধারক ব্যবহার করার পরে একই পরিমাণ চার্জ দেওয়ার কারণে যদি বিভব একই হয়, তখন তাকে আমরা তুল্য ধারক বলতে পারি এবং তার ধারকত্বকে বলতে পারি আমরা তুল্য ধারকত্ব। প্যারালাল কম্বিনেশন, সেজন্য তার ধারকত্বকে সিপি দ্বারা প্রকাশ করলাম। এখন আসুন, এখানে আমরা বলতে পারি এখানে কিউ পরিমাণ চার্জ গেল, সেটা যদি কিউ পরিমাণ চার্জ এখানে একত্রিত হলো Q1, এখানে গেলে এখান থেকে বন্টন হয়ে গেল, আবার এখানে এসে কিউ পরিমাণ চার্জ হলো, তাহলে আমরা লিখতে পারি Q হচ্ছে Q1 প্লাস Q2 প্লাস Q3। C Q by V, এখানে প্রথম ধারকের জন্য লিখতে পারি Q1, C1 Q1 by V, বা Q1 C1V লিখতে পারি C1V, দ্বিতীয় জন্য C2V, তৃতীয়টার জন্য C3V। তাহলে আমরা এখান থেকে আরেকটি সমীকরণ পেলাম। এই সমীকরণটা তুল্য ধারকের জন্য যদি এই সমীকরণ ব্যবহার করি, তাহলে আমরা তার জন্য লিখতে পারি Cp Q by V, তাহলে Q CpV। এই তুল্য ধারকের চার্জ আর সমবায়ের চার্জ সমান। এখন 2 নং সমীকরণ থেকে সেই জন্য আমরা লিখতে পারি এটি হচ্ছে Q, এই চার্জ আর সমান, সেজন্য 1 এবং 2 থেকে আমরা লিখতে পারি যে CpV হচ্ছে V C1 প্লাস C2 প্লাস C3, অর্থাৎ Cp হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3। এই ধারকগুলোর ধারকত্বের সাথে তুল্য ধারকের ধারকত্বের সম্পর্ক আমরা পেলাম। n সংখ্যক ধারক যদি ব্যবহার করি, তাহলে আমরা লিখব C1 প্লাস C2 প্লাস Cn। এই হচ্ছে সমান্তরাল সমবায়ের জন্য তুল্য ধারকত্বের সমীকরণ। বুঝা গেছে? তাহলে আমরা কি পেলাম? শ্রেণী সমবায়ের জন্য একটা সমীকরণ পাইছিলাম, সেটা মনে আছে? সেটি হচ্ছে 1/CS = 1/C1 plus 1/C2 plus 1/Cn। আর এটা হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে একটু খেয়াল করে দেখো তো, কোন সমবায়ের ক্ষেত্রে আমরা একাধিক ধারককে ব্যবহার করলে তুল্য ধারকত্ব বেশি পাবো? সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে পাবো। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যদি আমরা যুক্ত করি একাধিক ধারককে, তুল্য ধারকত্বের পরিমাণ কমে যাবে। কখনো কখনো আমাদের একাধিক ধারককে একসাথে ব্যবহার করতে হয় বেশি ধারক পাওয়ার জন্য, বেশি ধারকত্ব তৈরি পাওয়ার জন্য, আবার কখনো কম পাওয়ার জন্য। তাহলে সেটি আমাদের কিভাবে ব্যবহার করতে হবে সেটি নির্ভর করবে আমার কম পাওয়া না বেশি পাওয়া, তার উপর ভিত্তি করে আবার শ্রেণী এবং সমান্তরালে আমরা সংযুক্ত করব। এই সমীকরণগুলো খেয়াল করলে তোমরা ভালো করে বুঝতে পারবা যে তুল্য ধারকত্বের পরিমাণ কিভাবে পরিবর্তন হয়, অর্থাৎ ধারকের সমবায়টা আমরা কিভাবে প্রয়োগ করব। এবার আসো, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ধারকের শ্রেণী সমান্তরাল সমবায়, আমরা শিখলাম তুল্য ধারক। এখন আমরা আসি আমাদের আজকের ক্লাসের পাঠের বিষয়ে। আরেকটি অংশ, সেটি হচ্ছে শক্তি, ধারকের শক্তি এবং ব্যবহার। আমরা জানি ধারক তড়িৎ আদান রূপে শক্তি সঞ্চয় করে রাখার একটি কৌশল বা ব্যবস্থা। ধারকে যখন আমরা চার্জ দিব, তখন তার
দুই প্রান্তের মাঝে একটি বিভব পার্থক্য তৈরি হবে। যতই চার্জ দিব বিভব ততই বাড়বে, কিন্তু বিভব বাড়তে বাড়তে এক পর্যায়ে আর বাড়বে না, কারণ একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ ধরে রাখার ক্ষমতা আছে তার। এর থেকে বেশি চার্জ দিলে তখন কি হবে, তখন ধারকের পাতের সাথে যে বায়ু স্তর আছে সেখানে পোলারাইজেশনের মাধ্যমে ডিসচার্জিং অসর করবে, আর অতিরিক্ত চার্জ সেখানে ধরে রাখতে পারবে। আচ্ছা, এবার আসো সঞ্চিত শক্তি কি। ধারকে যখন আমরা চার্জ দিব, যতই চার্জ দিব ততই তার বিভব বাড়বে। তাহলে সেখানে আমি যদি পুনরায় চার্জ দিতে যাই, পূর্ববর্তীকালীন চার্জগুলো সেখানে বিকর্ষণ দিবে, বিকর্ষণ বল প্রয়োগ করবে। তখন বিকর্ষণ বলের বিরুদ্ধে চার্জ দিতে আমাকে কাজ করতে হবে, এই কাজটাকে আমরা বলি বিভব। এবং এই যে কাজ করলাম সেটাই সেখানে সঞ্চিত শক্তি রূপে থাকবে। আর কৃত কাজটাই হচ্ছে সঞ্চিত শক্তি। যদি কোনো ধারকের আর দুই প্রান্তের কিউ পরিমাণ চার্জ দেওয়ার কারণে দুই প্রান্তের বিভব পার্থক্য ভি তৈরি হলো, তাহলে আমরা বলবো ধারকের ধারক যদি সি হয় তাহলে সেখানে সঞ্চিত শক্তির পরিমাণ তথা কৃত কাজের পরিমাণ ইউ হলো মনে করলাম। এখন ওই ধারকে আমরা চার্জ দিলাম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ চার্জ দিলাম, মনে করলাম ডিকিউ পরিমাণ চার্জ দিলাম। ডিকিউ পরিমাণ চার্জ দেওয়ার কারণে তার সঞ্চিত শক্তির পরিমাণ পরিবর্তন হলো বা বৃদ্ধি পেল ডিইউ পরিমাণ। তাহলে কৃত কাজ তথা সঞ্চিত শক্তির পরিমাণ আমরা দেখতে পারবো যে ডিইউ সমান হচ্ছে চার্জ ইনটু বিভব পার্থক্য ভি ইনটু ডিকিউ। এটি আমরা জানি চার্জের সাথে কৃতকাজের সাথে যে সম্পর্ক স্থিতির ক্ষেত্রে আমরা জানি কৃতকাজ সমান চার্জ ইনটু বিভব পার্থক্য। তাহলে এখানে যে সঞ্চিত শক্তি দিয়ে বাড়লো ডি পরিমাণ, সেটি আমরা জানি শক্তি পরিমাপ করা হয় কৃতকাজ থেকে, যেটিও কাজ করলে সেটাই সঞ্চিত শক্তি। ডিউ পরিমাণ চার্জ ডিকিউ পরিমাণ চার্জ দেওয়ার কারণে তার বিভব পার্থক্য বাড়লো, তার বিভব পার্থক্যের পরিবর্তন হলো, তারপরে আমার এখানে চার্জের পরিবর্তন হলো, কিন্তু আমরা খুব সামান্য পরিমাণ চার্জ দেওয়ার কারণে বিভব পার্থক্যকে আমরা একই রাখছি, দিয়ে দিলাম, ডি পরিমাণ চার্জ দিলাম, কিন্তু শক্তি বাড়লো। সেই শক্তি বাড়লো তথা কৃত কাজের পরিমাণ তথা সঞ্চিত শক্তির পরিমাণ ডিইউ সমান চার্জ ইনটু বিভব পার্থক্য ভি ডিকিউ। সমীকরণটা খেয়াল করো, কোথা থেকে বললাম, কৃত কাজ বা সঞ্চিত শক্তি সমান হচ্ছে চার্জ ইনটু বিভব পার্থক্য। তাহলে ডিকিউ পরিমাণ চার্জ দেওয়ার কারণে সঞ্চিত শক্তির পরিমাণ যদি ডিইউ হয়, অর্থাৎ যেটুকু বাড়লো শক্তি, আমরা বলছিলাম কিউ পরিমাণ চার্জ দেওয়ার কারণে বিভব পার্থক্য হচ্ছে ভি, সঞ্চিত শক্তির পরিমাণ ইউ। এরপর ক্ষুদ্রাতি ক্ষুদ্র চার্জ ডিকিউ দিলাম, তখন তার শক্তির পরিমাণ বৃদ্ধি পেল ডিইউ। তাহলে সেই শক্তির পরিমাণ যে বৃদ্ধি পেল তার পরিমাণ হচ্ছে ডিইউ সমান ভি ইনটু ডিকিউ। এটা আবার বলছি স্থিতরিদের ক্ষেত্রে আমরা বলতে পারি কৃত কাজ বা সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে চার্জ ইনটু বিভব পার্থক্য ডিকিউ চার্জ, বিভব পার্থক্য হচ্ছে ভি। এখন তোমরা বলতে পারো সেখানে বিভব পার্থক্য খুব বাড়ে নাই, চার্জ দিলে আমরা বলছি ক্ষুদ্রাতি ক্ষুদ্র চার্জ দিচ্ছে, সে কারণে বিভবের পরিমাণ খুব সামান্য বাড়ছে বা পরিবর্তন হয় নাই বলে আমরা ধরে নিচ্ছি। তাহলে এই সমীকরণটা আমরা লিখলাম, তারপরে আমরা এখন এই সমীকরণটাকে সমাকলন করব। আমরা জানি কৃতকাজ বা শক্তির পরিমাণ পরিমাপ করার জন্য দু ধরনের বিষয় আমাদের চিন্তা করতে হয়, একটা হচ্ছে স্থির বল আর একটা হচ্ছে পরিবর্তনশীল বল। এইখান থেকে কিন্তু পরিবর্তন হচ্ছে, ধ্রুব থাকতেছে না, যতই চার্জ দিব বিভব ততই বাড়বে, কাজের পরিমাণ পরিবর্তন হচ্ছে, বলের পরিমাণ বাড়তেছে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য কৃতকাজ বা শক্তির পরিমাণ বের করে তাকে সমাকলন করে মোট শক্তির পরিমাপ করতে হয়। এই কারণেই আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র চার্জ দিলাম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র চার্জ দেওয়ার কারণে তার সঞ্চিত শক্তি কতটুকু বাড়লো সেটি পরিমাপ করলাম, এবং সেটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করব বা সমাকলনের মাধ্যমে টোটাল শক্তির পরিমাণ বের করব। তাহলে এইটাকে আমরা সমাকলন করলেই টোটাল শক্তিটা আমরা পাবো। আমরা এখানে সমাকলন করার সময় ডিউ থেকে ইউ পরিমাণ শক্তি যে বাড়লো, শূন্য চার্জ ছিল শক্তি ছিল, ইউ পরিমাণ শক্তি হলো, তাহলে লিমিট হবে সমীকরণে শূন্য থেকে ইউ। আর এখানে কিন্তু দুটো রাশি আছে, একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে ডি কিউ। আমরা এখানে ভিটাকে চেঞ্জ করে ফেলবো, কারণ ভি এক ধরনের রাশি আর কিউ আর ধরনের রাশি, দুটো যদি ভিন্ন হয়ে থাকে, যদি ধ্রুবক হতো তাহলে সেক্ষেত্রে আমার ধ্রুবক রেখেই আমরা ইন্টিগ্রেশন করতে পারতাম, কিন্তু সমাকলনের ক্ষেত্রে দুটো ভিন্ন রাশিকে একটা রাশিকে পরিবর্তন করতে হয়। সেই ক্ষেত্রে আমরা এটা কিউতে পরিবর্তন করবো ভিকে, আর এটাকে আমার তখন চার্জের পরিমাণ আমরা বলবো, জিরো থেকে কিউ পরিমাণ চার্জ দেবো আমি, সঞ্চিত শক্তি জিরো থেকে কিউ পরিমাণ বাড়বে, সেই সঞ্চিত শক্তি রাশিমালা নির্ণয় করতে যাচ্ছি। তাহলে আমরা সেই জন্য ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করে ইন্টিগ্রেশনের বা সমাকলনের
সীমাটা নির্ধারণ করলাম। আবার বলছি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন থেকে বৃহৎ পরিবর্তন পেতে হলে সমাকলন ব্যবহার করতে হয় গণিতের। আর সমাকলনের ক্ষেত্রে রাশিগুলোর সীমা নির্ধারণ করতে হয়। সঞ্চিত শক্তির সীমাটা হচ্ছে 0 থেকে ইউ, আর চার্জের সীমাটা হচ্ছে 0 থেকে কিউ পরিমাণ। বোঝা গেছে? সেই কারণে আমরা লোয়ার লিমিট এবং আপার লিমিট এইভাবে নির্ধারণ করলাম দুই ক্ষেত্রে। আচ্ছা, এটাকে ইন্টিগ্রেশন করলে ইউ হবে, আপার লিমিট এবং লোয়ার লিমিট মান বসালে আমরা এখানে টোটাল ইউ পাবো। আর এখানে আমরা একটু কাজ করি, ভি এর মান হচ্ছে সি ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে ভি ইকুয়াল টু কিউ বাই সি লিখতে পারি ডিকিউ। অর্থাৎ খেয়াল করো, এই ভি কে আমি কিউ তে একই রাশিতে রূপান্তর করে দিলাম, এখানে রাখলাম এন থেকে কিউ। সিটা বাইরে চলে আসবে 1 বাই সি, যেহেতু ক্যাপাসিট্যান্স এটা ধ্রুবক ধারা করত, 0 থেকে কিউ, কিউ ডি কিউ, কিউ ডি কিউ ইন্টিগ্রেশন জানা কত, কিউ স্কয়ার বাই 2, এক্স ডি এক্স ইন্টিগ্রেশন এক্স স্কয়ার বাই 2, সেরকম আমরা এখানে পাই 1 বাই সি, আর ব্র্যাকেট দিতে হয় কিউ স্কয়ার বাই 2 আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান বসাবো, আমরা বসা দিলাম, তাহলে 1 বাই সি ইনটু কিউ স্কয়ার বাই 2 মাইনাস 0 স্কয়ার বাই 2 বা 0। এটা বুঝছো? এই আপার লিমিটের মান বসাবো কিউ জায়গায়, চলরাশির জায়গায়, আর লোয়ার লিমিটের মান বসাবো। প্রথম আপার লিমিটের মান বসাইছি, কিউ জায়গায় কিউ থাকলো, পরে লোয়ার লিমিটের মান কিউ জায়গায় 0 বসাবো, তাহলে 0 হয়ে গেল, এটা 0 দিলাম, তাহলে আমরা কি পেলাম, হাফ কিউ স্কয়ার বাই সি। তাহলে আমি যদি 0 থেকে কিউ পরিমাণ চার্জ দিই, 0 থেকে কিউ পরিমাণ চার্জ দিই, সঞ্চিত শক্তির পরিমাণ ইউ যদি হয়, সেই সঞ্চিত শক্তির পরিমাণ হবে ইউ ইকুয়াল টু হাফ কিউ স্কয়ার বাই সি। মনে আছে? তাহলে খেয়াল করতেছ? তাহলে আমরা লিখতে পারি ইউ ইকুয়াল টু হাফ কিউ স্কয়ার বাই সি। আচ্ছা, আমরা তো জানি সি ইকুয়াল টু কিউ বাই বি, তাহলে এই সমীকরণকে আমরা কিন্তু আরো কয়েকভাবে লিখতে পারি। মার্কারটা এই সমস্যা তাহলে একটু দেখো, সি ইকুয়াল টু কিউ বাই বি, তাহলে সি ইকুয়াল টু কি লেখা যাবে, কিউ বাই বি, তাহলে কিউ ইকুয়াল টু কি লেখা যাবে, কিউ ইকুয়াল টু সি বি লেখা যাবে। আমি এই সমীকরণ থেকে তখন লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো ইউ ইকুয়াল টু হাফ ইনটু সি ভি হোল স্কয়ার বাই সি, অর্থাৎ এখানে সি কাটা যাবে হাফ সি ভি স্কয়ার, হাফ সি ভি স্কয়ার, ক্যালকুলেট দেখো হাফ সি ভি স্কয়ার। এই হাফ ভি স্কয়ার বাই সি সমীকরণ বললাম না, আমরা এখন এটা বলতে পারবো ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কয়ার। আবার এটা বসাতে পারো তুমি, সি ইকুয়াল টু কিউ বাই ভি বসাতে পারো, হাফ কিউ ভি হবে। তাহলে সঞ্চিত শক্তির রাশিমালা আমরা তিন ভাবে লিখতে পারি, হাফ কিউ স্কয়ার বাই সি, হাফ সি ভি স্কয়ার, হাফ কিউ ভি লিখতে পারি। তাহলে ধারকের সঞ্চিত শক্তির রাশিমালাটা আমরা প্রতিপাদন করলাম। আমাকে যদি ধারকের যদি সমবায় দেওয়া হয়, সেই সমবায়ের তুল্য ধারকত্ব বের করব। প্রথমত বের করি সঞ্চিত শক্তি, আমরা কত হবে 3টা 4টা 5টা মিলিয়ে সেটি সমীকরণ থেকে বের করতে পারবো। কিংবা একটি মাত্র ধারক দিলে তার দুই প্রান্তের বিভব পার্থক্য কত সেটি যদি জানি, কি পরিমাণ চার্জ দিলাম সেটা যদি জানি, কিংবা চার্জের মান ধারকত্বের মান জানি, অথবা এবং ধারকত্ব এই বিভব পার্থক্য জানি, তাহলে তিনটা সমীকরণে একটা হচ্ছে হাফ কিউ স্কয়ার বাই সি, হাফ সি ভি স্কয়ার, আর একটা বললাম হাফ কিউ ভি, এগুলো ব্যবহার করে সঞ্চিত শক্তির পরিমাণ বের করতে পারি। তাহলে আজকে এই পর্যন্ত আমরা যা করলাম সেটা একটু বলি। আমরা এখন পর্যন্ত যেটি করলাম সেটি হচ্ছে ধারকের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, রাশিমালা এবং ধারকের সঞ্চিত শক্তি। তাহলে ধারক নিয়ে আমরা যদি একটা প্রশ্নের কথা বলি, আমরা অবশ্যই আশা করব যে ধারক নিয়ে আমাদের একটা প্রশ্ন আমরা পেতে পারি। তাহলে ধারক কাকে বলে সেটি তোমরা জানলা, একদম প্রথম ক্লাস থেকে বলছিলাম যে প্রত্যেকটা ক্লাস প্রথমে বলছিলাম আজকে প্রতিটি ক্লাস আমাদের ধারাবাহিকভাবে দেখে নিতে হবে। যদি না দেখো তাহলে তোমার কাছে এলোমেলো লাগবে, খুব কঠিন মনে হবে। আবার বলছি, ধারক কাকে বলে, ধারকের ক্রিয়ানীতি, ধারকের ধারকত্ব কি, ধারকের সমবায় কি, সমবায় ক ধরনের আছে, তাদের তুল্য ধারকত্ব কি সেটি, এবং ধারকের সঞ্চিত শক্তি কি, এই সবগুলো আজকে ক্লাসে একটু একটু করে আলোচনা করলাম। এবং পূর্ববর্তী ক্লাসেও যেগুলো ছিল সেগুলো তুমি ধারাবাহিকভাবে দেখলে আজকের ক্লাসগুলো ভালোভাবে, আজকের ক্লাসটা তুমি ভালোভাবে বুঝে নিতে পারবা। তাহলে অবশ্যই আগের ক্লাসগুলো তুমি দেখবা। এবার আসলে ধারক তো আমরা অনেক আলোচনা করলাম ধারক নিয়ে। ধারক আমরা ব্যবহার করবো কোথায়? ধারক আমরা টিউনিং এর জন্য ব্যবহার করি, ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করি, টেলিফোন বেতারে আমরা ধারক ব্যবহার করে থাকি ব্যাপকভাবে। ধারক দুই ধরনের আমরা ধারক ব্যবহার করি, একটি হচ্ছে স্থির মানের ধারক, আর একটা হচ্ছে কি পরিবর্তনশীল ধারক। ধারককে আমরা দেখাই এরকম করি, আমরা ধারকের প্রতীকটা লিখে এরকম করি,
আর ধারককে আমরা সাধারণত এরকম করে চিহ্ন দেয়, এই হচ্ছে ধারকের, এই হচ্ছে ধারকটা, একটা পজিটিভ থাকবে আর একটা নেগেটিভ ধারকের ক্ষেত্রে এটা থাকবে। ঠিক আছে, এটি আমরা ব্যবহার করে থাকি। তারপরে আমরা ধারকের কথা যদি বলি, যেমন স্থির মানের ধারকের কথা একটু একটু করে তোমাদেরকে দেখাতে পারি, আমাদের বইতে আছে, আর সেটি একটু দেখে নেবা, আমি একটু বুঝাই দিচ্ছি, সেটি একটু তাহলে সহজ হবে। যেমন কতগুলো আমরা এরকম টিনের প্লেট, এরকম পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা, গাঢ় করে দেখাচ্ছি আপনার। এগুলোর সাথে অব্র বা মোম, সিরামিক, অব্র বা মোমের ডুবানো কাগজ, আমরা এরকম এটার সাথে একদম সাথে লাগানো, এটার সাথে একটা লাগানো, এটা বোঝার জন্য আমরা এটা আলাদা জিনিসটা বোঝার জন্য একটু ফাঁক করে দেবো, একটার পর একটা থাকবে। তো সেগুলো কিন্তু আবার একটা বিষয় আছে, যেমন এটার সাথে এটা পরপর, এটা এটা আরেকটা যদি আমরা বলি, আরেকটা টেবিল প্লেট লেখাই বি, তাহলে একটু সুবিধা হবে। আবার এখানে দেখো, এইটার সাথে এইটা, এইটা আরেকটা নিচে দেখেন, বুঝতে সুবিধা হবে। তিনটা দেখালাম, এই একটা স্থির মানে ধারক তৈরি হয়ে গেল। একটু খেয়াল করে দেখো, প্রথমটা টিনের প্লেট, এটাও টিনের প্লেট, এটাও টিনের প্লেট, এটাও টিনের, এটাও টিনের, এটাও টিনের। এটা হচ্ছে মোম ডুবানো কাগজ অথবা সিরামিক অথবা অব্র, এইগুলা কোনটা এইটার সাথে লাগানো, টিনের প্লেটের সাথে কিন্তু একটার সাথে একটা লাগানো, একটা নিচের অংশে লাগানো, আমরা এটা বোঝার জন্য একটু ফাঁক রাখছি, আসলে লাগানো ওই প্লেটের সাথে এইটা, 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 এটা, এখানে এটা, এগুলো কি সিরামিক বা অব্র অথবা মোম ডুবানো কাগজ হলে চলবে। এটা এটা ইদানিং আমরা কাগজের পরিবর্তে পরিষ্কার ব্যবহার করবে, একটু খেয়াল করে দেখো, এইগুলা একটার পর একটা, এটার তারপর একটা, মাঝখানে একটা বাদ দিয়ে আরেকটা, এগুলো একটা যুক্ত, আর এই পরেরটার সাথে এটা, এটা আর এটা একটা যুক্ত। এখানে দুটো, একটা হচ্ছে পি আর একটা আর বের করে নিলাম, একটাকে আমরা বুশ সংযুক্ত আর একটাকে আমরা অন্তরিত করে দেবো, তাহলে যে ধারণটা তৈরি হবে এটি হচ্ছে একটা স্থির বানের ধারণ। আর পরিবর্তনশীল ধারণ যখন তৈরি করি তখন একটা একটা প্লেট থাকবে, সেই প্লেটটার উপরে একটা ফিক্সড প্লেট থাকবে, একটা প্লেটের ভিতরে আরেকটা প্লেট, এরকম একটা প্লেট থাকলো, আরেকটা প্লেট থাকবে, এরকম এটা এটা ঘুরানো যাবে, এরকম এটার উপর এটা ঘুরানো যাবে, এরকম অনেক অসংখ্য একসাথে রেখে আমরা টিউনিং যে করে আমরা রেডিও নব ঘুরে না, এরকম করে আমরা ঘুরাই, তখন এই প্লেটগুলো একটার সাথে একটা ঘুরে এবং সেখানে ধারকের পরিবর্তন হয়, ধারকত্বের পরিবর্তন হয়, মাঝখানে বায়ুটা পরবর্তী মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এই ধরনের ধারককে আমরা বলে থাকি পরিবর্তনশীল ধারক। তাহলে দুই ধরনের ধারকের কথা বললাম, একটা হচ্ছে স্থির মানের ধারক আর একটা হচ্ছে পরিবর্তনশীল ধারক, দুই ধরনের ধারকই আমরা ব্যবহার করে থাকি। তো আজকের ক্লাসটা আবার একটু সাম আপ করি, আমরা প্রথম থেকে কি শিখলাম, আমরা শিখলাম ধারকের শ্রেণী এবং সমান্তরাল সমবায়, তুল্য ধারকত্ব, তুল্য ধারকের ধারকত্বের সাথে শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের ধারকের ধারকগুলোর ধারকত্বের সম্পর্ক, ধারকের সঞ্চিত শক্তি কিভাবে পরিমাপ করবো সেই রাশিমালা, আর আমরা আজকে আরেকটা জিনিস করলাম, সেটা হচ্ছে ধারকের ব্যবহার সম্পর্কে জানলাম। তো অনেকক্ষণ সঙ্গে ছিলাম, এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।